প্রায় ২৫০ আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদে লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্ত। ১৭০ মরদেহ উদ্ধার, বিমানবন্দর সাময়িক বন্ধ। ভ্যাপসা গরমে দেশ জুড়ে হাঁসফাঁস জনজীবন। ৩৭ ডিগ্রি তাপমাত্রায় পড়ছে উত্তরাঞ্চল, বৃষ্টিতেও দাবদাহ না কমার আভাস। এবং হঠাৎ বাড়ছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। টেস্ট সহজলভ্য করার দাবি সাধারণের, সম্মিলিত প্রচেষ্টায় তাগিদ দিচ্ছেন চিকিৎসক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুপুরে ফ্লাইটটি উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। পরে অন্তত ১৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়। উড়োজাহাজটি ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১১ জন শিশু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান ছিলেন। ধারণা করা হচ্ছে বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। বিমানটিতে লোকালয়ে একটি ভবনে আছড়ে পড়ে, সেখান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের শোক প্রকাশ করেছেন। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন সহকর্মী কাজী শাহরিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে একটি খুব হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা যেটা জানি, ভারত থেকে আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঠিক ৫ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এই পর্যন্ত ১৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আসলে আমরা যেটা জানি যে ভারত থেকে যারা লন্ডনগামী ফ্লাইটটি রওনা দিয়েছেন, সবাই যার যার মতন একটা আশা করে রওনা দিয়েছেন, অনেক স্বপ্ন নিয়ে গিয়েছেন, কেউ বিদায় দিতে এসেছেন এয়ারপোর্টে, সবারই একটা আলাদা স্বপ্ন ছিল। এই বিষয়ে আপনার কাছে জানতে চাবো যে দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, কিছু কি জানতে পেরেছেন আপনি? সোনিয়া, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আপনি যেরকম বললেন যে উড্ডয়নের ঠিক ৫ মিনিটের মাথায় প্লেনটি আছড়ে পড়ে বা বিধ্বস্ত হয়, তো এই মুহূর্তে বলা যাচ্ছে না বা অফিসিয়ালি এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট আসেনি যে কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেটা হয়তো বা বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পরই বিশদভাবে জানা যাবে। কিন্তু ইতোমধ্যেই আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু দেখা যায় যে উড্ডয়নের পর বিমানটি যখন যাচ্ছিল সেটি কিন্তু নিম্নগামী ছিল, নিম্নমুখী ছিল। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে হয়তো বা ধরে নেওয়া যায় যে বিমানটির হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল অথবা কোনো ইঞ্জিনগত ত্রুটি থাকার কারণে কিন্তু বিমানটি হয়তো বিধ্বস্ত হয়ে গিয়ে লোকালয়ে আছড়ে পড়ে, এবং বাদ বাকিটি পুরোটা আমরা কিন্তু জানতে পারবো যখন ব্ল্যাক বক্সটি উদ্ধার হবে। আমরা তো আসলে দুর্ঘটনার মোটামুটি বিষয়গুলো হচ্ছে ভিডিও থেকে জানতে পেরেছি। লোকালয়ে বিমানটি যে আছড়ে পড়েছে, সেখানে ক্ষয়ক্ষতি কি পরিমাণের হয়েছে সেটা কি আপনারা জানতে পেরেছেন কি? দেখুন, যেহেতু লোকালয় আছড়ে পড়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনার মাত্রা যেটা, এমনিতেও তো বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিল, এবং যেহেতু এটি লোকালয়ে আছড়ে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এর মাত্রা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং যে কোনো ধরনের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়, কিন্তু এই ধরনের যখন দুর্ঘটনা ঘটে তার কিন্তু কোনো পূর্বাভাস থাকে না। সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে যেই দুর্ঘটনাটা ঘটেছে তার যেই প্রভাবটা সেটা কিন্তু ব্যাপক হতে পারে। এবং আমরা জানতে পেরেছি ইতোমধ্যেই যে প্লেনটির মধ্যে ১,২৬,০০০ লিটার জেট অয়েল ছিল সেখানে। তো ওই জেট অয়েল থাকা অবস্থায় যে ধরনের বিস্ফোরণ করেছে সেটা কিন্তু খুব ম্যাসিভ আকারে ছিল, এবং এটি কিন্তু একটি মেডিকেল কলেজের ভবনেও কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি অনেকগুলো ভবনই কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের কিন্তু বিমানের যাত্রী বা আরোহী ছাড়াও কিন্তু লোকালয়ের যে সাধারণ মানুষ
মানুষরা রয়েছে তাদেরও কিন্তু হতাহতের ঘটনা আরো বেশি কিন্তু বাড়তে পারে, বা ক্ষয়ক্ষতিও বাড়তে পারে এবং সংখ্যাও কিন্তু বাড়তে পারে। যেহেতু এটা একদম এক ঘনবসতিপূর্ণ যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটার নাম হচ্ছে গিয়ে মেঘানীনগর। তো সেটি কিন্তু একটি আমাদের পুরান ঢাকার মতন কিন্তু একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তো এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় যখন একটি বিমান আছড়ে পড়বে, স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে। সেটাও কিন্তু ধারণা করা হয়েছে যে এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও কি ছিলেন, এই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে? এটি ধারণা করা হচ্ছে, কিন্তু এখনো অফিসিয়ালি কোনো বক্তব্য বা স্টেটমেন্ট আসেনি বা এটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু অনেকেই বলছে সেই বিমানটিতে ওনার ওই মুহূর্তে ফ্লাইট করার কথা ছিল, কিন্তু উনি আদতে ফ্লাইট করেছেন কি করেননি সেটি এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি, সঠিক পুরোপুরি তথ্য আসেনি। আচ্ছা, দুর্ঘটনার পরে যে উদ্ধার তৎপরতা, কি পরিমাণের উদ্ধার করা হয়েছে সেই সম্পর্কে কি তথ্য আছে? ইতিমধ্যেই তো আপনি জানালেন দর্শকদের যে 170 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কিন্তু 72 জনের মরদেহ উদ্ধার অথবা তারা বেঁচে আছেও কিনা সেই একটা বিষয় শঙ্কা রয়ে গিয়েছে। যেভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বেঁচে থাকার সংখ্যা কিন্তু, বেঁচে থাকার যেই পসিবিলিটিস কিন্তু একটু কমই। তার পাশাপাশি কিন্তু হতাহতের সংখ্যা আরও যেহেতু বাড়তে পারে, যেহেতু লোকালয় আছে। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছেছে উদ্ধার কাজের জন্য, এবং এরই সাথে পুলিশ এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও কিন্তু সেখানে উদ্ধার কাজের জন্য তৎপরতা দেখাচ্ছেন এবং উদ্ধার কাজ করছেন। এবং যে মানুষরা আহত হয়েছে বা হতাহত হয়েছে তাদেরকেও কিন্তু অ্যাম্বুলেন্স করে ইতোমধ্যেই উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তো এখন বাদ বাকিটা পরবর্তীতে সামনে আপডেটগুলো আরো কিছু জানা যাবে। শাহরিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব অল্প মুহূর্তে আমাদের অনেক কিছুই জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাচ্ছি অন্য সংবাদে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, তাপপ্রবাহে বিরাজ করছে চরম অস্বস্তি। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের কিছুটা সুখবর দিলেও গরম আপাতত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। রংপুর, রাজশাহী, পাবনা ও নীলফামারীতে আজ তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। এ যেন প্রশান্তির জলকেলি। গরমের হাত থেকে রেহাই পেতে জিয়া উদ্যানের লেকের পানিতে জলকেলিতে মেতেছে শিশুরা, তাতে যোগ দিয়েছে বড়রাও। গত কয়েকদিনে কিছু জেলায় বৃষ্টি হয়েছে, তবে তা যেন হাঁসফাঁস গরমের উপর হালকা পানি ছিটানোর মতো। গরমের জন্য লেকের পাড়ে গোসল করতে আসছি। বাসাতে বোরিং হচ্ছে অনেক, এই জন্য এখানে গোসল করতে আসলাম। আশেপাশে পানি পাচ্ছি না কোথাও গোসল করার, সংসদের একটা পানির পেয়েছি, লেক পেয়েছি, তো এখানে আমরা আসছি একটু গোসল করার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি। গ্রামের বাড়ি থেকে আসলাম, ওখানে প্রচন্ড গরম, বাচ্চারা খুবই গরমে অতিষ্ঠ, এবং ঢাকায় আসলাম, এসে যাওয়ার সময় রাস্তায় আর কি এখানে বসছি। আবহাওয়া অফিস জানায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি, আর এই ভ্যাপসা অনুভূতি থাকছে দিন জুড়েই। ঢাকাতে কিন্তু তাপপ্রবাহ নেই, তারপর কিন্তু যে তাপমাত্রা যেটা ভ্যাপসা গরম যেটা অনুভূত হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি বা তারও বেশি। অন্যান্য জায়গায় রংপুর বলি, রাজশাহী বলি, এইগুলোতে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা, এটা যদি মৃদু তাপপ্রবাহ, কিন্তু অনুভূত হচ্ছে কিন্তু অনেক বেশি। তো এটার মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা অনেক বেশি। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেও জানায় আবহাওয়া অফিস। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরো 2 থেকে 3 দিন থাকবে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি যে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বাড়বে। তখনই বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে। তাপের যে অনুভূতি, যে ভ্যাপসা যে গরম আমরা এখন যেটা অনুভূতি, এটা কিন্তু পুরোপুরি যাবে না। রাজশাহী, রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে বলেও জানায় এই আবহাওয়াবিদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, আবহাওয়ার খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, আপনি তো কুষ্টিয়ায় আছেন, বেশ কিছুদিন যাবৎ হাঁসফাঁস জনজীবন কাটাচ্ছে সাধারণ মানুষ। কুষ্টিয়ার গরম কেমন পড়ছে আর আবহাওয়া অফিসে বা কি বলছে জানাবেন। জি সোনিয়া, আপনি আসলে যেমনটা বলছিলেন, কিন্তু আসলে কুষ্টিয়াতেও কিন্তু গরমের কারণে চরম দুর্ভোগে পড়েছে কিন্তু সাধারণ
খেটে খাওয়া মানুষ। তো আসলে আমি একটু আপনাকে দেখাই যে আসলে সাধারণ খেটে খাওয়া যে মানুষগুলো আর কি, দিন মজুর খেটে খাওয়া, যারা রিক্সা, ভ্যান, অটো চালক যারা আর কি এই কাজগুলো করছে, তারাই কিন্তু বেশিরভাগ গরমে কিন্তু প্রচন্ড আকারে দুর্ভোগে পড়েছে। তো আমি কুষ্টিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে যে খুলনা বিভাগের ভিতরে কুষ্টিয়া আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু তাপমাত্রা কমতে পারে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটু স্বস্তি ফিরে আসতে পারে। তো আমাকে আরেকটু জানিয়েছে যে কুষ্টিয়ায় এখন যে তাপমাত্রা চলছে 35.3 ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা চলছে। এই গরমের কারণে কিন্তু আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই গরমের কারণে কিন্তু কুষ্টিয়া আমি 250 শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসারের সাথে কথা বলেছি। মেডিকেল অফিসার আমাকে যেমনটা জানিয়েছে কিন্তু এই গরমের কারণে শিশু থেকে শুরু করে কিন্তু বয়স্ক, বৃদ্ধা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে কিন্তু কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তবে বৃষ্টির যদি আবহাওয়া পাওয়া যায় তাহলেই কিন্তু এই গরমের একটু স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মধ্যে। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার গরমের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু ও করোনার ঝুঁকিতে দেশ। ভাইরাসের দুটি সংক্রমণ ঠেকাতে সচেতনতা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হলে ভয়ের কারণ নেই। হাসপাতালগুলোতে দ্রুত সময়ের মধ্যে কোভিড টেস্টের ব্যবস্থা করার দাবি সাধারণ মানুষের। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়ত দূষণের ভারে ক্লান্ত পরিবেশ, এতেই বাড়ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব। দূষণজনিত নানা আঘাতে প্রাণ ফিরে পাচ্ছে সুপ্ত অনেক ভাইরাস। চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছেন 158 জন, আর জুনের প্রথম 10 দিনেই 54 জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত এই পরীক্ষা হবে সীমিত পরিসরে, যদিও সাধারণ মানুষ বলছে সতর্কতার বিকল্প নেই। করোনার জন্য মানুষ খুব আগ্রহীভাবে হাসপাতালে আসতেছে এবং দেখাইতেছে যে পরীক্ষার জন্য আর কি। করোনার ভয় তো আছে অবশ্যই, বলতেছে মাস্ক ছাড়া রুগী এলাও করবে না, দেখবে না। এদিকে এবছর 11 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5313 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 60.1%। চলতি বছরে ডেঙ্গুতে 23 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু বেশি, করোনা কম আছে। মশা প্রচুর পরিমাণ মশা, মহাপুরে আমাদের অনেকগুলো মশাতে মনে হয় অনেক ঘুমানো যায় না এমন অবস্থা। অনেক মশা প্রচুর, এখন যায় না, আগে যাইতে এখন যায় না। ডেঙ্গু একটি বহুল পরিচিত ভাইরাস জনিত রোগ, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বড় ধরনের স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। তবে সচেতনতা এটি নির্মূল সম্ভব। ডেঙ্গু কিন্তু সব দেশে কিন্তু হয় না, উপযোগী পরিবেশের তো লাগে। তো আমাদের দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেখানে সেখানে পানিটা জমে থাকে, ঘর বাড়িতে পানিটা জমে থাকে, সেটা ঠিকমতো ফেলে দেওয়া, পরিষ্কার করা, এটা কিন্তু অনেকে আসলে করি না, জানি যে ফেলে দিতে হয়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু উদাসীন। এই কারণে কিন্তু এই সিজনটা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে এবং রোগীর সংখ্যা পাওয়া যায়। দেশে বর্তমানে করোনার যেই ধরন দেখা যাচ্ছে তা ওমিক্রন বা ওমিক্রনের উপধরন। এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানতে হবে, ছোঁয়াছে তো ছড়িয়ে পড়ে একজনের কাছ থেকে আরেকজন, কিন্তু স্বাস্থ্যবিধি মানা সেটা কিন্তু অনেকে আসলে মানতে চায় না। এটা আসলে মানা উচিত, যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো, সেটা কিন্তু আসলে একদমই করতে চায় না। বয়স্ক এবং অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের পুনরায় করোনা টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড কিং চার্লস সেরেমনি পেতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এর আনুষ্ঠানিকতা। 1990 সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এদিকে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক জাতীয় নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে 1-to-1 বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী জানান, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকটির মাধ্যমে দেশের মানুষ ইতিবাচক কিছু পাবে বলেও আশা জানান তিনি। আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনধিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। বিদেশে অর্থ পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ডক্টর ইউনূস সাহেবের সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সেখানে সম্পদ করেছেন। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে করছে এবং প্রায় 700 জনের মতো বোধহয় আওয়ামী দোসরদের সয় সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে, সেগুলো তারা তদন্ত করছেন। সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুশিং করছে তাদেরকেও বাংলাদেশের নাগরিক নয় দাবি করে রিজভী অভিযোগ করেন, দেশ নিয়ে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শনের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সীমান্তে পুশিন প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ চ্যানেলের মাধ্যমে কেউ আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেয়া হচ্ছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রেল কিংবা সড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়লেও যানজট না থাকায় সময় মতোই গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা। এমআর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পরিবারের সঙ্গে ঈদানন্দ উপভোগ শেষে অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ফিরে আসছে ট্রেনগুলো। এবারের রেল সেবায় অনলাইন টিকিটিং ব্যবস্থায় ভোগান্তি কমিয়েছে জানিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট করা থাকায় আগেভাগেই ফেরার কথা জানালেন যাত্রীরা। টিকিট নিয়ে এমন কোনো সমস্যা নেই, আগে থেকে টিকিট কাটা ছিল। আমি কুমিল্লা থেকে কমলাপুর আসলাম, আসার পথে তেমন কোনো পরিস্থিতি ফেস করতে হয় নাই। এখন তো একটু স্বাভাবিক চাপ থাকবে, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো ধরনের হয়রানির শিকার হয় নাই এবং টিকিট আগে থেকেই কাটা ছিল এবং সুন্দরভাবে আমরা টিকিট কেটে সিটে বসতে পেরেছি। বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের ভিড়। যাত্রাবাড়ী ও সায়দাবাদ বাস টার্মিনালে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছেছে। সবই ঠিকঠাক ছিল, আমরা ভালোভাবে ঈদ কাটাইছি এবং রাস্তার হালটাও সবই ঠিকঠাক ছিল। রাস্তাঘাট ক্লিয়ার, অনেক ক্লিয়ার, 3.5 ঘন্টায় আসছি এখানে। 3 ঘন্টা লাগে, আমরা আসছি 1.5-2 ঘন্টায়। অন্যান্য বারের চেয়ে এবার অনেক শান্তিপূর্ণভাবে আমরা আসতে পেরেছি। টিকিটের দাম নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে ঈদযাত্রা শেষ পর্যন্ত ভোগান্তিমুক্ত রাখার প্রত্যাশাও জানান তারা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তারা মনে করছে আগামী 2 দিন যাত্রী চাপ আরও বাড়বে। সেই সময়গুলোতে পরিবহনের শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও বিমান হামলায় একদিনে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনের। আহত হয়েছে 3,500-এরও বেশি। টানা 19 মাসেরও বেশি সময় ধরে চলা এই বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে
55,000। এদিকে দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রায় 250 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদে লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্ত, 170 মরদেহ উদ্ধার, বিমানবন্দর সাময়িক বন্ধ। ভ্যাপসা গরমে দেশ জুড়ে হাঁসফাঁস জনজীবন, 37 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে উত্তরাঞ্চল, বৃষ্টিতেও দাবদাহ না কমার আভাস। এবং হঠাৎ বাড়ছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ, টেস্ট সহজলভ্য করার দাবি সাধারণের, সম্মিলিত প্রচেষ্টায় তাগিদ দিচ্ছেন চিকিৎসক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।